আমি সেই প্রজন্মকে রিপ্রেজেন্ট করি যখন আসলে কেউ রেডিও শুনতো না। আস্তে কেমন করে কথা বলতে হয় আমি আসলে সেটা শিখতেই পারিনি। একটা ভাষা কিভাবে মরে যায়, একজন শিল্পী কিভাবে মরে যায়, সেটা আমি খুব কাছ থেকে দেখেছি। খুব ডিপ্রেসড থাকতাম, মানে নিজেকে খুব আইসোলেট করে ফেলতে শুরু করলাম। আর হবে না, আমি শেষ। কথা বলে যে মানুষকে আনন্দ দেয়া যায়, জ্ঞানের আলো ছড়িয়ে দেয়া যায়, তার দিনটাই তৈরি করে দেয়া যায়, সেই অভিজ্ঞতাটা তো আমার ছিল। নিউকামাররা যখন এক দেশ থেকে আরেক দেশে যায়, লাইফটা এতটাই চ্যালেঞ্জিং থাকে। বাবার কাছ থেকে $200 নিয়ে আমি বাংলাদেশ ছেড়েছিলাম। প্রবাসে শিল্পীদের জন্য মহাবিপদ। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পডকাস্টে। আপনারা জানেন যে আজকের পডকাস্টে আসলে বিভিন্ন ধরনের মানুষের আমরা গল্প শুনিয়ে থাকি, তাদের সাকসেসের গল্প শোনাই, তাদের সাফল্যের গল্প শোনাই। আমাদের সঙ্গে আজকে আসলে সেই গল্প শোনাতেই উপস্থিত আছেন ডক্টর জেবুন্নেসা চপলা। আপনাকে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানাবার জন্য। সেই সময় রেডিওগুলোর ভীষণ ক্রেজ, এবং আপনি কথা বলছেন, আপনি এন্টারটেইন করছেন মানুষকে, আপনি বিভিন্ন ধরনের তথ্য পাস করছেন মানুষের কাছে। সেই অনুভূতিটা কেমন ছিল? সেখান থেকেই শুরু করি। আসলে 1999 সালের কথা। অনেক দিন। হ্যাঁ, রেডিও মেট্রো ওয়েভ ছিল বাংলাদেশের প্রথম প্রাইভেট রেডিও। শর্ট ওয়েভ ছিল এবং নিয়ার ঢাকা কভার করতো। আর কি অনুভূতি ছিল সেটা যদি বলেন, সেটা এভাবে বলবো যে আমি তখন এত তরুণ ছিলাম। আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম তখন, আমার বয়স 19 কি 20। তো তেমন একটা সময়ে আমি আমার তারুণ্যকে নিয়ে সেটাকে তরুণদের মাঝে তারুণ্যকে ছড়িয়ে দেবার একটা সুযোগ পেয়েছিলাম। আনন্দটা বোধহয় সেখানে, কারণ আমি সেই প্রজন্মকে রিপ্রেজেন্ট করি যখন আসলে কেউ রেডিও শুনতো না। আমার ছোটবেলায় আমি শুধু দেখতাম যে আমার বাবার এত বড় একটা রেডিও ছিল, এত ভারী, যেটা আমি তখন 7 কি 8 বছরের বাচ্চা। আমি ওটা টেনে আরেক ঘরে আনতে পারতাম না। ওটা বাবার ওই বুকশেলফের ওপরেই কিন্তু সেট করা থাকতো, এবং তার যখন ইচ্ছে হতো ঘুরিয়ে ঘুরিয়ে চ্যানেলগুলো শুনতো। আকাশবাণী শুনতেন, BBC শুনতেন। তো আমরা ওই পাশের ঘর থেকে শুনতাম যে বাবা কিছু একটা শুনছেন, তো আমাদের কানে আসতো। তো আমরা ছিলাম তখন টেলিভিশন দেখতাম। হ্যাঁ, টেলিভিশনের যুগের মানুষ আমরা। এবং সেই সময়টাই কিন্তু VCRও আসেনি ওইভাবে, আর ডিশ অ্যান্টেনা এগুলো তো আরও অনেক পরে এলো। তো সব মিলিয়ে আমি যেটা বলতে চাচ্ছি, আসলে আমি রেডিওর প্রজন্মের মানুষ ছিলাম না। কিন্তু 1999 সালে কি হলো, যখন প্রথম রেডিও মেট্রোওয়েভ এলো, সেখানে একটা অনুষ্ঠান ছিল, রক ওয়েভ নামের একটা অনুষ্ঠান ছিল। শফিক মামুন তিনি এই অনুষ্ঠানটা হোস্ট করতেন। তো তিনি একবার কী করলেন, আমাকে তার অনুষ্ঠানে লিসনার হিসেবে ইনভাইট করে নিয়ে এসেছিলেন। তো অনুষ্ঠানে লিসনার হিসেবে ইনভাইট করে নিয়ে আসার পরে লিসনারের আসলে যে কী দায়িত্ব থাকে আমার সেটা তখন জানা ছিল না। কিন্তু অনুষ্ঠানটার মজাটা ছিল এটাই যে লিসনারের তার যা যা পছন্দ, তার পছন্দের গানগুলো ওখানে স্টুডিওতে বসে আমরা কথোপকথন চলবে, এবং আমার পছন্দের গানগুলো একটার পর একটা হোস্ট শুনিয়ে যাবে। তো এমন ধরনের একটা অনুষ্ঠান ছিল। তো আমি যখন লিসনার হিসেবে রক ওয়েভের সেই অনুষ্ঠানটা আমি যখন করেছি বা করছিলাম, তখন রেডিও মেট্রোওয়েভের যিনি MD ছিলেন, ইমরান মাহমুদ, উনি আমার কথা বলার স্টাইল, উচ্চারণ এবং চপলতা সব কিছু এত পছন্দ করলেন। অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথে তিনি আমাকে অফার দিলেন যে তুমি আমাদের রেডিও মেট্রোওয়েভে জয়েন করো। তো এই প্রাইভেট রেডিওতে এসেই প্রথম অ্যাঙ্কর শব্দটার সাথে আমি পরিচিত হলাম। এবং আমাকে যখন অফারটা দিল, আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না যে আসলে আমি কী ধরনের ভূমিকা পালন করতে পারবো এবং হোয়াট ইজ দেয়ার এক্সপেকটেশন, ওগুলো আমি ক্লিয়ার ছিলাম না। শুধু আমি এইটুকু অনুভব করেছিলাম যে আমার নিশ্চয়ই ভেতরে কিছু একটা আছে যেটা উনি দেখেছেন, বা রেডিওতে ওখানে যারা দেখেছেন তারা সেটাকে মূল্যায়ন করছে। তো এই অনুভূতি থেকেই আমি কাজটা শুরু করি। তো আমাকে যে অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়েছিল তার নাম ছিল মেট্রো হিটস। কথা বলাটা যে এটা একটা শিল্প এবং সেটা যে এত চমৎকার শিল্প হতে পারে, ওই জ্ঞানটা কিন্তু তখন আমার ছিল না। মেট্রোওয়েভে যখন কাজটা করতে বলা হলো, আমি তখন খুব চিন্তায় পড়ে গেলাম যে ওই রকম করে যদি আমি এখন কথা বলি তাহলে তো আমার কথা আর কেউ শুনবে না, আমার অনুষ্ঠানও কেউ শুনবে না। আস্তে কেমন করে কথা বলতে হয় আমি আসলে সেটা শিখতেই পারিনি। এবং আমার নাম চপলা। আমি তখন বাবাকে সবসময় বলতাম যে বাবা, চপলতা যদি নাই থাকলো কথা বলার মধ্যে, তাহলে নামের সার্থকতা কোথায়? তো এরকম কনভারসেশন বাবার সাথে হতো, মায়ের সাথে হতো। খুব ছোটবেলা থেকে না আমার এই কথা বলার যে ফ্লুয়েন্সিটা, বা সুন্দর করে গুছিয়ে বলা, স্পষ্ট করে বলা, উচ্চারণগুলোকে সঠিক করে বলা, ওটা আমার এখন মনে হয় যে এটা আমার খুব একটা ন্যাচারাল একটা গুণ ছিল। রেডিও লাইফ
সেটা তো আপনি করলেন, এবং এখন আপনি থাকেন কানাডায়। এখন আপনি ডক্টরেট উপাধিধারী একজন মানুষ, তার মানে আপনি গবেষণা করেছেন, তার মানে আপনি অনেক কাজ করেছেন, লেখালেখি করেছেন। সেই আপনার সেই রেডিওর লাইফটা আপনাকে এখন কোনোভাবে কাজে লাগে কি না? সুইডেনে পড়াশোনা করতে গেছি 2002-এর শেষের দিকে। সুইডেনে পড়াশোনা করলাম, সোশ্যাল ওয়ার্ক নিয়ে মাস্টার্স করলাম, তারপর আবার দেশে ফিরে গিয়েছিলাম, ফিরে আবার মেট্রো ওয়েভের সাথে আমি কাজ করছিলাম। তারপর আবার এলাম 2005-এ নরওয়েজিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ নোরাড নিয়ে আমি নরওয়েতে এলাম, ইউনিভার্সিটি অফ বার্গেনে। তো এই দুটো শহরে গল্প বললাম এই জন্য যে ওখানে কোনো বাংলাদেশি কমিউনিটি ছিল না বললেই চলে। তো আমার পুরো ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি অফ গথেনবার্গে আমার ক্লাসে আমরা শুধুমাত্র 2 জন বাংলাদেশি ছিলাম। আর ওই গথেনবার্গ শহরে কোথায় কোন বাঙালিরা থাকে আমি কিছুই জানি না, আর থাকলেও খুব অল্প সংখ্যক কিছু মানুষ ছিলেন। তো এই সুইডেনেও আমি সেই সুযোগটা পেলাম না। ওখানে যে শুধু অনুষ্ঠান করার সুযোগ পাইনি তা তো না, বাংলাদেশি ফোন না করলে, বাবাকে ফোন না করলে আমি বাংলা ভাষায় কথা বলারই আমার কোনো সুযোগ ছিল না। তো একটা ভাষা কিভাবে মরে যায়, একজন শিল্পী কিভাবে মরে যায়, সেটা আমি খুব কাছ থেকে দেখেছি যখন সুইডেনে ছিলাম, এবং যখন আবার ইউনিভার্সিটি অফ বার্গেনে নরওয়েতে পড়তে গিয়েছি। সেই শহরে বাঙালি ছিল না বললেই চলে। আমার সেই ইউনিভার্সিটিতে 10 কি 12 জন বাংলাদেশি স্টুডেন্ট ছিল। তো তাদেরকে নিয়ে আমি ছোট্ট একটা উদ্যোগ নিয়ে বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন একটা ফর্ম করার চেষ্টা করলাম, যেটার আমি একবার প্রেসিডেন্টও ছিলাম। তো সেটা হবার কারণে কি হলো, ওই যে ছোট্ট করে কমিউনিটি বিল্ডিংয়ের কাজ শুরু করলাম, যে ঠিক আছে চলো 21টা আমরা এই 10-12 জন মিলেই না হয় পালন করি। হ্যাঁ, হারমোনিয়ামও নেই, কিছুই নেই, 21-এ কি বলবো, আপনি যে মিনারটা বানাবেন সেটারও কোনো সুযোগ নেই, কিন্তু আমরা 10-12 জন একসাথে হয়েই চলো, নিজেরা একটু মুড়ি চানাচুর খাই আর 21-এর কথা না হয় বলতে শুরু করি। তো এরকম করে এত ইনফর্মালি তখন ওই কাজগুলো করে গেছি। জাতীয় দিবস পালন করা, 21 পালন করা, একটু নারী দিবস পালন করা, একটু কি বলবো যে নরওয়ে সম্পর্কে আরেকটু যেন ভালো করে জানতে পারি, খুব ছোট পরিসরে ওগুলো করতে থাকলাম। তারপরে যেটা হলো যে ওটা পড়াশোনা শেষ করার পরে আমি বুঝে গেলাম যে আমার ভাষা মরে যাচ্ছে। মানে খুব ডিপ্রেসড থাকতাম, মানে নিজেকে খুব আইসোলেট করে ফেলতে শুরু করলাম যে আর হবে না, আমি শেষ, আমার আর কোনো আশা নেই, কবে দেশে ফেরত যাবো, কবে গিয়ে আবার কী করবো আমি জানি না। তো খুব মন খারাপ থাকতো। তো তবে হ্যাঁ, ওই মন খারাপটার কারণে ক্ষতিও হয়েছে অনেক, আবার মনে হয় এখন উপকারও হয়েছে অনেক। উপকারটা এটাই যে আমি খুব কমিটেড হতে শুরু করলাম। যদি কখনো কোথাও যদি কোনো সুযোগ আসে, আমি আমার কাজটাকে কন্টিনিউ করে যেতে চাই। কারণ কথা বলাটা যে এটা কত বড় শিল্প, এবং কথা বলে যে মানুষকে আনন্দ দেয়া যায়, মানুষকে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়া যায়, তার দিনটাই তৈরি করে দেয়া যায়, সেই অভিজ্ঞতাটা তো আমার ছিল। কিন্তু কেমন করে যে আমি মানুষটাকে না মেরে যে আমি বেঁচে থাকবো, এটা বুঝতে পারছিলাম না। আচ্ছা। তারপরে ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করার পরে 5 বছর সময় লাগলো যখন নরওয়েতে ছিলাম। সেখানে ইমিগ্রেশন নিয়ে যখন কানাডায় যখন করলাম, সেটার পেছনে মূল কারণটা ছিল যে যদি আপনি স্কলারশিপ না পান, অনেক কম খরচে ইমিগ্রেন্ট হিসেবে আপনি হায়ার স্টাডিজটা কন্টিনিউ করতে পারবেন। তো ওটা একটা খুব বড় একটা রিজন ছিল যে আমরা চেয়েছিলাম যে কানাডাতে পড়তে চাই এবং পিএইচডিটা ওখানে করতে চাই। কিন্তু সেটা আদৌ কখনো হবে কি না, এই স্বপ্ন কিন্তু কেউ আমাদেরকে দেখায়নি। কারণ এর মাঝে আমি নরওয়েতে আই মেট মাই হাজব্যান্ড, আমরা বিয়ে করলাম সেখানে, এবং আমার দুটো মেয়ে জন্ম নিল, প্রার্থনা এবং প্রকৃতি। যখন নরওয়ের পড়াশোনাটা আমাদের শেষ হবার পরে 2 বাচ্চাকে নিয়ে ইমিগ্রেন্ট হয়ে যখন ঢুকলাম কানাডাতে, সাসকাটুন শহরে ঢুকলাম। প্রথমে টরন্টোতে আমাদেরকে ল্যান্ড করতে হলো। তো ওখান থেকে আপনার যেখানে কি বলবো, প্রথম 6 মাস আমরা টরন্টোতে ছিলাম এবং বিভিন্ন জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করছি, এবং পিএইচডির জন্য আমার হাজব্যান্ড তখন অ্যাপ্লাই করছিল, কারণ আমার বাচ্চাগুলো খুব ছোটো ছিল। তো আই ওয়াজ নট রেডি টু অ্যাপ্লাই ফর পিএইচডি। তো সেই অবস্থায় সে তার অ্যাডমিশন হয়ে গেল ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ানে। ওর যখন অ্যাডমিশন হলো, আমরা তখন টরন্টো থেকে সাসকাচুয়ানে মুভ করে চলে গেলাম। তো সেখানে মুভ করে যাবার পরে ওখানে গিয়ে দেখলাম যে আরে কি মজা, এখানে কত বাংলাদেশি। তো সেখানে তখন সাসকাটুনে 2000-এর ওপরে, 2000 কি 2500-এর কমিউনিটিটা অনেক বড়, মানে বাংলাদেশি কমিউনিটি বড়। তো সেখানে তখন সেটা কত সালের কথা, 2010 সালের কথা। 2010 সালে এই যে কানাডাতে যখন এলাম, তো এসে দেখলাম যে এখানে অনেক বাংলাদেশি আছে। তো এটা একটা অনেক মজার ব্যাপার, যেহেতু আমি
কালচারাল ডেথ দেখেছি এবং বাংলাদেশিদের সান্নিধ্যে আমার সুইডেন এবং নরওয়ের জীবনটা ছিল না। তো ঠিক প্রথম বলবো না, মাঝে তো আমেরিকাতে যখন আমরা ছিলাম সেখানে আমার হাজব্যান্ড পড়াশোনা করেছে, তো তখন আমার 2 মেয়ের জন্ম, একজনের নিউ ইয়র্ক আর একজন নিউ জার্সিতে। ওখানে এসে অনেক বড় বাংলাদেশি কমিউনিটি দেখেছি ঠিকই, কিন্তু সেখানে আমি তখন একেবারে নতুন, মাত্র বাচ্চারা হয়েছে, জন্ম নিয়েছে এবং আমার হাজব্যান্ড তখন ওখানে মাস্টার্স করছে। সব মিলিয়ে ইউ হ্যাভ নো টাইম টু টক টু ইচ আদার। আপনি মানে সূর্যটাও দেখার সুযোগ থাকে না। নিউকামাররা যখন এক দেশ থেকে আরেক দেশে যায়, লাইফটা এতটাই চ্যালেঞ্জিং থাকে। আপনার 3 বেলা খাবারের যোগান দিতে, আবার যদি সাথে বাচ্চা থাকে সেই বাচ্চাদের বুঝতেই পারছেন। তো সব মিলিয়ে এত ডিফিকাল্ট লাইফ ছিল। আর আমি যখন বাংলাদেশ ছেড়েছিলাম মাত্র $200 নিয়ে, বাবার কাছ থেকে $200 নিয়ে আমি বাংলাদেশ ছেড়েছিলাম। আর স্কলারশিপ নিয়ে গিয়েছিলাম তো সুইডেনে এবং নরওয়েতে, ওটা আসলে আমাকে হয়তো বুঝতেও হয়নি, এটা একটা ব্যাপার ছিল। তো মানে ইকোনমিক ক্রাইসিসটা এটা একটা খুব একটা বড় একটা ব্যাপার। তো তারপরে তো ভাষা ব্যারিয়ার অনেক বড় একটা ব্যারিয়ার। ওখানে সুইডিশ ভাষা জানি না, নরওয়েজিয়ান ভাষা জানি না, আপনি চাইলেই কোথাও কাজও করতে পারছেন না। তো ওইটা একটা মজা ছিল যে যখন কানাডায় ফার্স্ট এলাম এবং আমেরিকাতে ফার্স্ট এলাম, যে ইংরেজিটা তো বুঝতে তো পারি, তখন অত ঝরঝর করে ইংরেজি বলতে পারি না, কিন্তু অনেক কিছু বুঝতে পারি, কমিউনিকেশনটা অনেক ইজি, তো অনেক কমফোর্টেবল লাইফ মনে হতে শুরু করলো। তার উপরে এত বাংলাদেশি যেদিকে তাকায় দেখা যায়, কিন্তু বন্ধুত্ব হয়তো করার সময় সুযোগ নেই। কিন্তু ওই যেটা হয় যে আপনার আবহাওয়ার ভেতরে বাংলা আছে, তো এটা মানে নরওয়ের মতো নয় যে চারপাশে লোক নাই, লোক আছে, হ্যাঁ কথা বলা যাবে, সেটাই। তো এটা একটা অনেক বড় একটা সাপোর্ট। প্রচুর মানুষ এখানে ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, প্রফেসরস বা অন্যান্য প্রফেশন যেটা আছে তারা সবাই যায় ওই সকল দেশে। কিন্তু ওখানে কি শিল্পী যায়? আমি কিন্তু 25 বছর আগের গল্প বলছি। তো 25 বছর আগে কিন্তু আমি কিন্তু সেটা দেখিনি। ওখানে আমি দেখিনি কখনো যে একজন সিঙ্গার গেছেন বা একজন কি বলবো, একজন গিটারিস্ট বা একজন ড্রামার যাচ্ছেন না, তো বা একজন কবি গেছেন বা একজন ব্রডকাস্টার কেউ গেছেন, এটা কিন্তু রেয়ার। শিল্পীরা কিন্তু আমি তেমন একটা যেতে দেখিনি ওই দেশগুলোতে। তো সব মিলিয়ে আমি যেটা বুঝতে শিখেছি সেটা হচ্ছে যে প্রবাসে শিল্পীদের জন্য মহাবিপদ। তারপরে যেটা হলো যে আমি সবসময় শুধু সুযোগে থাকতাম যে কোথায় আমি একটু নিজের মতো করে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করব। তো তখন কি হলো, নেস্ক্রিক মিউজিক ফেস্টিভ্যাল নামে একটা ফেস্টিভ্যালে আমি একটা আমন্ত্রণ পেয়েছিলাম পারফর্ম করতে যাবার জন্য। সেটা 2011 সালের কথা আসলে। তো সেখানে আমি পারফর্ম করতে গিয়ে ওটা ছিল একটা বোরিয়াল ফরেস্টে একটা ওরা ফেস্টিভ্যাল করে। তো সেই ফেস্টিভ্যালে গিয়ে আমি জানতে পারলাম যে সাসকাটুন শহরে একটা কমিউনিটি রেডিও আছে এবং সেখানে মাল্টিকালচারাল প্রোগ্রাম করা যায়। তো সেটা আমি শুনে আসলাম, এসে সাসকাটুন শহরে এসে সেই রেডিওটাকে আমি খুঁজে বের করলাম। এখন কমিউনিটি রেডিও মানে কি আমি সেটা তখনও জানি না। আমি শুধু দেখা করেছি রেডিও স্টেশনের যিনি এমডি ছিলেন, তার সাথে শুধু দেখা করে আমার ব্যাকগ্রাউন্ডটা বলেছি যে আমি বাংলাদেশে একজন প্রফেশনাল ব্রডকাস্টার ছিলাম। তো এবং পুরো ব্যাকগ্রাউন্ড শুনে টুনে উনি খুব খুশি হলেন। তো খুশি হয়ে জাস্ট বললেন যে তুমি তাহলে কাজটা শুরু করো। তখন কীভাবে শুরু করতে হবে তেমন কিছু উনি আমাকে বললেন না, শুধু বললেন যে তুমি শুরু করো এবং আমি তোমাকে তোমার যে ট্রেনিংটা দরকার, কারণ ওখানের চ্যালেঞ্জটা যেটা ছিল কমিউনিটি রেডিও স্টুডিওটা ঠিক এই ছোট, এত ছোট একটা স্টুডিও, এবং সেখানে আপনার কনসোলটা নিজে চালাতে হবে, নিজে ঘর করে কথা বলতে হবে এবং হচ্ছে যে সবকিছু নিজে করতে হবে। কিন্তু এখানে তো আমি যেটা শিখে গেছি যে একজন ডিভিশন অফ লেবার অনেক বেশি এখানে না, যে একজন স্ক্রিপ্ট লিখছে, একজন শিল্পীর সাথে কন্ট্যাক্ট করছে, একজন ইনভাইটেড স্পিকারকে নিয়ে আসে, হোস্ট শুধু তাকে যা লিখে দেওয়া হয়, স্ক্রিপ্টে যা লিখে দেওয়া হয়, এর বাইরে সে একটি কথাও বলে না। আমি অতটা হোঁচট খাইনি, কিন্তু হোঁচটটা খেয়েছি কনসোলটাও আমাকে চালাতে হবে। তাহলে আমি তো মানে হাউ ক্যান আই কনসেন্ট্রেট, আমি যে কথা বলবো এবং আমার যিনি গেস্ট স্পিকার সামনে বসে আছেন তার সাথে তো আমার একটু মনোযোগটা তো দিতে হবে। তো এটাও চালাবো, এটাও কথা বলবো, এটা আমার কাছে মনে হচ্ছে এটা আমাকে দিয়ে জীবনেও হবে না। একেবারেই চুপসে গেলাম, খুব ভয় পেতে শুরু করলাম এবং অলমোস্ট ছেড়েই দিয়েছিলাম হাল। তখন আমার হাজব্যান্ড আমার পাশে এসে দাঁড়ালো। তো পাশে এসে দাঁড়ালো মানে হচ্ছে যে ও একটু টেকনোলজিক্যালি একটু সাউন্ড ছিল। তো আমি তখন রেডিওকে বোঝালাম যে দেখো আমি কি আমার হাজব্যান্ডকে এখানে এঙ্গেজ করতে পারি এবং তোমরা কি ওকে একটু ট্রেনিং দিয়ে শিখিয়ে দেবে। তারপরে ওরা তো শিখিয়ে দিল এবং ও টেকনোলজিক্যাল সাপোর্টটা পুরোটা আমাকে দিত আর আমি কথা বলতাম। এটা ছিল আমাদের শুরুটা। কমিউনিটি রেডিওর সঙ্গে যুক্ততা কানাডা অংশে, হ্যাঁ, সেইটাকে কিভাবে স্প্রেড করলেন পরবর্তী? হ্যাঁ আসছি সেই গল্পে। তো ওখানে যেটা ছিল, আচ্ছা একটা চ্যালেঞ্জের কথা বলে তারপরে আসি। সেটা হলো যে আপনাকে কাজটা ভলান্টারিলি করতে হবে। ওকে।
একেবারে অর্থ পাচ্ছেন না আপনি 100% না, 500% ভলান্টারিলি আপনাকে সার্ভিসটা দিতে হবে। তখন আমি আমার হাজব্যান্ড অলরেডি পিএইচডি শুরু করে দিয়েছে ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ানে, আর আমার বাচ্চা দুটো 18 মাসের বাচ্চা ছিল, টডলার সাইজ। আমার ওদেরকে কোথাও রেখে আসার কোনো সুযোগ ছিল না, কারণ আমি তখন একেবারে ব্র্যান্ড নিউ কামার ইন দ্যাট সিটি। আমি একটি মানুষকে চিনি না, বাংলাদেশিদেরকেও চিনি না, ক্যানাডিয়ানসদেরকেও চিনি না, হোয়াইট কমিউনিটিকে চিনি না, ব্ল্যাক কমিউনিটি, মানে কাউকে চিনি না। তেমন একটা সময়ে যখন আমি কাজটা যখন নামলাম, আমার মনে হয়েছে যে অসম্ভব ভয়াবহ ব্যাপার। আর -45 টেম্পারেচার, এত ঠান্ডার ভাবতেই পারে না বাংলাদেশের মানুষ। হ্যাঁ, এত ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠে বাচ্চা কাচ্চা রেডি করে খাইয়ে আপনি গিয়ে প্রথম কাজটা ছিল আপনি স্নো ক্লিন করতে শুরু করবেন। স্নো ক্লিন করে মানে তেলের যে টাকাটা লাগবে, গাড়ির যে তেলটা দিতে হবে, সেই তেলের টাকাটাও তো আমার উঠবে না। অন দ্য টপ আপনাকে ইয়ারলি ফান্ড রেজিং ইভেন্টে আপনাকে টাইম দিতে হবে, কারণ ওই কমিউনিটি রেডিও চলে হচ্ছে কমিউনিটির মানুষ যে টাকাটা দেয়, ফান্ড রেজ করে যে টাকাটা পায়, সেই টাকাটা দিয়ে রেডিও স্টেশনটা চলে। আমার স্টুডিওতে 3 থেকে 4টা মাইক্রোফোন ছিল, আর আপনি খুব ঠেসে ঠুসে হলেও আপনি 10-12 জন মানুষকে ওখানে বসাতে পারতাম না দাঁড়াবে। মানে আমি তখন আমার স্ট্র্যাটেজিটা তখন মানে বদলে ফেলেছি হঠাৎ করে, ভেবে চিন্তে বিষয়টা এরকম ছিল না। কাজটা করতে করতে আমি বুঝতে পারলাম যে শুধুমাত্র গান শোনাবো এই ধরনের অনুষ্ঠান করার কোনো মানে হয় না, কারণ কমিউনিটির মানুষের এত চ্যালেঞ্জ। ওখানে যারা প্রথম নিউকামাররা যায়, কোথায় যাবে, মানে কোনো তথ্য নেই তাদের কাছে। হ্যাঁ, কোথায় বাজার করতে যাবে, কোত্থেকে বাসে উঠবে, কোত্থেকে তার হেলথ কার্ড নিতে হবে, কোত্থেকে তার পার্মানেন্ট রেসিডেন্স কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে, এবং একজন আরেকজনকে জানে না, চেনে না। শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে হয় 1 ঘন্টা ড্রাইভ করে। এই স্নোয়ের ওপরে মানে ড্রাইভ করাটা, সবাই সেই ড্রাইভিং কীভাবে করতে হয় তাও জানে না, এবং ড্রাইভিং লেসন কোথায় নিতে হবে তাও জানে না। এবং নিউকামার উইমেন লাইক মি যারা অনেক বেশি ভয় পাই, এই যে প্রতিদিনের যে চ্যালেঞ্জটা, আমি তখন ভাবলাম যে এই চ্যালেঞ্জগুলো থেকে কেমন করে মুক্তি পাওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে দেখি আমি অনুষ্ঠান করতে পারি কিনা। তো সেটা করতে গিয়ে যেটা হলো যে এখন আমি একা তো সেটা করতে পারবো না, আমার কমিউনিটিকে নিয়ে সেটা করতে হবে। যারা আসতেন আপনার রেডিওতে তারা কি সবাই বাঙালি ছিলেন? সবাই না, হ্যাঁ, শুরুর দিকে বাংলাদেশিদেরকে নিয়ে আমি শুরু করি কাজটা। প্রথম প্রায় বছরখানেক আমি শুধুমাত্র বাংলাদেশিদেরকে নিয়ে করেছি, কিন্তু পরের দিকে আমি এটা অনুভব করলাম যে আমার অনুষ্ঠানের নাম ছিল বাংলার গান ও কথা, কিন্তু অনুষ্ঠানের কন্টেন্টের ভেতরে নানা রকম পরিবর্তন আনতে শুরু করলাম। আর তখন আমি 2014-তে আমি আমার পিএইচডি শুরু করলাম, উইমেন্স অ্যান্ড জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্টে আমি পিএইচডি করতে শুরু করলাম। তো সেখানে শুরুর দিক থেকে আমাদেরকে নর্থ আমেরিকাতে প্রচুর কোর্স ওয়ার্ক করতে হয়। তো আমার কোর্স ওয়ার্ক করতে করতে অনেক দিন লেগে গেল। সেই 2017 কি 18-র দিকে গিয়ে আমি আমার রিসার্চ প্রপোজাল লিখতে শুরু করলাম যে আমি কী নিয়ে রিসার্চটা করব। তো আমি খুব ভেবে বেড়াচ্ছি যে আমি উইমেন্স এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করব, ইমিগ্রেন্ট উইমেন্স এম্পাওয়ারমেন্ট, অ্যান্ড অলসো ইমিগ্রেন্ট কমিউনিটিস কালচারাল এম্পাওয়ারমেন্ট নিয়ে আমি কাজ করব। পুরো কোর্স ওয়ার্ক শেষ করবার পরে যখন আমি প্রপোজাল যখন আমার লেখা হলো, এবং আমার পিএইচডির যারা কমিটি মেম্বার্সরা যারা ছিলেন এবং সুপারভাইজারের সাথে কথাটা তো বলে আমি আমার ভাবটা প্রকাশ করলাম যে আচ্ছা, এমন কি কিছু করা যায় যে ইমিগ্রেন্ট কমিউনিটির উইমেনরা যে বিভিন্ন রকম কমিউনিটি এঙ্গেজমেন্টের মাধ্যমে যে তারা কমিউনিটি বিল্ড করছে, এবং তার মাধ্যমে যে ওরা এখানকার নতুন কমিউনিটির সাথে যে একটা বিলঙ্গিংনেস তৈরি করার চেষ্টা করছে, এই ধরনের বিষয়গুলোকে কি আমি আমার পিএইচডি রিসার্চে আনতে পারবো। তো এটা শোনার সাথে সাথে আমার যিনি সুপারভাইজার ছিলেন, শি ইজ ফ্রম উইমেন্স অ্যান্ড জেন্ডার স্টাডিজ, তো উনি সাথে সাথে বললেন যে ইট উড বি ওয়ান্ডারফুল। তো আর আমি কোয়ালিটেটিভ রিসার্চার, তো আর উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজে আপনার এটা একটা ফেমিনিস্ট টেকনিকও, যে এই মেথডোলজি ইউজ করে কাজ করা যায়। তো মানে আমি যেটা নিয়ে স্ট্রাগল করছিলাম যে কি বলবো, থিওরিটিক্যাল বিষয়গুলো ঠিক আছে কি না, বা আমি এই যে কমিউনিটির ভয়েসটাকে আমি থিওরাইজ করতে চাই, বা এই যে ইমিগ্রেন্ট উইমেনদের যে প্রতিদিনের সংগ্রামের যে গল্পটা, এগুলোকে আমি থিওরাইজ করতে চাই, এবং এগুলোকে আমি একটা একাডেমিক ভয়েস দিতে চাই। তো এই ভাবনাগুলো সব আমার মাথার ভেতরে, কিন্তু সেটাকে কেমন করে একটা গবেষণায় এটাকে রূপান্তর করতে হয়, প্লাস সেই গবেষণাটাকে কীভাবে একটা একাডেমিক ভয়েস দিয়ে সেটাকে একটা অ্যাডভোকেসি পিস তৈরি করতে হয়, বা একজন কি বলবো অ্যাক্টিভিজমে সেটাকে রূপান্তর করা যায়, ওগুলো নিয়ে তো আমি তখনও ক্লিয়ার না আমি কী করছি আসলে। কিন্তু যেহেতু অনেকগুলো বছর তখন অলরেডি চলে গেছে, আমি তখন ওখানে কমিউনিটি গার্ডেন কেমন করে করতে হয়, প্লাস আমি আমার পিএইচডির গবেষণার সময়ই আমি আসলে ইন্ডিজিনাস আদিবাসী স্কলারদের সাথে, অ্যাক্টিভিস্টদের সাথে আমার খুব একটা
সম্পর্ক তৈরি হতে শুরু করে। আচ্ছা, এইখানে আমার একটু জানতে চাই আর কি, যে বলছেন যে ইন্ডিজেনাস স্কলার, তার মানে তাদের ওখান থেকে, ওই কমিউনিটি থেকেও আসলে স্কলার আসে প্রচুর? অবশ্যই, যেটা আমরা এখানে কিন্তু দেখি না, কারণ আমরা এখানে খুব কম। হ্যাঁ, আপনার কি মনে পড়ে আমার মনে পড়ে আমি যখন গ্রেড 5-এ পড়ি, সেই সময়টা আমাদের পাঠ্য বইতে শেখানো হতো যে আদিবাসীরা সাপ এবং ব্যাঙ খায়। এরকম একটা লাইন আমাদেরকে পড়তে হয়েছিল, আই স্টিল ক্যান রিমেম্বার। মানে হাইলি রেসিস্ট এবং হাইলি কি বলবো ডিসক্রিমিনেটরি একটা স্টেটমেন্ট না, কিন্তু তখন যখন ছোট ছিলাম তখন তো এটাই নর্মালাইজ ছিল। যখন আরও ভেতরে যেতে শুরু করলাম এবং ইন্ডিজিনাস স্কলারদের যে বই বা ওদের যে সকল পাবলিকেশনসগুলো আমি পড়তে শুরু করলাম, আমি তো মানে আই রিবর্ন অনেস্টলি। এত কিছু আমি লার্ন করলাম, আনলার্ন করলাম, হ্যাঁ রিলার্ন করলাম, এই যে বিষয়গুলো, এটা আমাকে অন্য একজন মানুষ হিসেবে আমাকে জাগ্রত হতে সাহায্য করছিল। তো ওই জিনিসটাই আমি তখন চিন্তা করতে শুরু করলাম যে এই ভয়েসগুলোকে আমি আমার ইমিগ্রেন্ট কমিউনিটির কাছে পৌঁছে দিতে চাই, কারণ আমি ক্লাসরুমে যেটা শিখছি সেটা আমি একা শিখছি, আমি আর কাউকে বলতে পারছি না। এবং সেটা আমি যখন ইন্টারন্যাশনাল কনফারেন্সে যাচ্ছি বা বিভিন্ন একাডেমিক ফোরামে আমি যখন এগুলো শেয়ার করি, তখন ওটার অডিয়েন্স টোটালি ডিফারেন্ট। কিন্তু আমার কাছে সবসময় মনে হতো যে না, আমি এমন কোনো কাজ করতে চাই যেটা আমি একেবারে গ্রাসরুট লেভেলের মানুষের কাছে আমি পৌঁছে দিতে চাই। তো ওখান থেকে তখন ওটা তখন মাথায় এলো যে এই কমিউনিটি রেডিওতে আমি এগুলো নিয়ে নিয়মিত আমি কথা বলছিলাম, এবং আমার রেডিও স্টুডিওটা ছিল, ইট ইজ নাথিং বাট আ ক্লাসরুম। তো সেই ক্লাসরুমের এই নলেজটাকে আমি আরও বেশি কীভাবে অভিবাসীদের মাঝে কেমন করে সেটা ছড়িয়ে দিব, এটা আমাকে খুব ভাবাচ্ছিল। তো সেই ভাবনা থেকেই তারপরে যেটা হলো যে তখন আমি যখন অনুমতি পেয়ে গেলাম যে হ্যাঁ, আমি আমার কমিউনিটি এঙ্গেজমেন্টের কাজগুলোকেও আমি এটাকে একাডেমিয়াতে নিয়ে আসতে পারি, তো সেটা আমার জন্য ছিল অনেক বড় একটা গ্রিন সিগন্যাল যে ওকে, মুভ ফরওয়ার্ড। এবং আমার যে সেই লিবার্টিটা ছিল ওইভাবে কাজ করবার, তো সেটাই ছিল আমার অ্যাসেট। তো পরবর্তীতে আমি যেটা করেছি, ওই রেডিওতে কাজ করতে করতে আমি যেহেতু প্রায় 12 বছরের মতো কাজ করেছি। বলছিলেন যে ইন্ডিজেনাস কমিউনিটি থেকে আসা স্কলারদের কথা, তারা আসলে কিভাবে দেখে কানাডাকে বা ওয়ার্ল্ডকে, তারা কিভাবে দেখে? আমরা তো এক ধরনের দেখি, ইন্ডিজেনাস বলতে আমরা যা বুঝি সেটাকে আমাদের ইয়ে থেকে এক ধরনের আমরা দেখি, কিন্তু তারা যখন আলাপ করছেন বিষয়টা, তারা কিভাবে দেখছেন? তারা যখন বই লিখছেন, তারা কিভাবে দেখছেন? আমাদের পার্সপেক্টিভ থেকে যদি বলি, আমাদের আদিবাসীরা যে সকল এরিয়ায় থাকে, ওকে ফর এক্সাম্পল হিল ট্র্যাক্সের কথা বলছি, সেখানে আপনার মনে আছে যে একটা আমাদের একটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করানো হয়েছিল কোনো এক সরকারের আমলে, এথনিক ক্লিনজিং। কী করলো যে মেইন স্ট্রিমের কিছু মানুষকে নিয়ে ওদের সেই এরিয়াতে নিয়ে ছেড়ে দেওয়া হলো যে এখন থেকে তোমরাই আজকে এই এরিয়ার মালিক, অথবা মালিক তোমরা আজ থেকে বসবাস করো, এরকমই তো ছিল না বিষয়টা। তো এতে করে কি হলো, ওখানে যে 1000 বছর যে মানুষগুলো ওখানে বসবাস করতো, তাদের সাথে একটা কালচারাল ক্ল্যাশ, সবকিছুর আইডেন্টিটি ক্ল্যাশ, হ্যাঁ, এবং তাদের সাথে নানা দ্বন্দ্ব, ধর্ম নিয়ে দ্বন্দ্ব, নারীকে নিয়ে দ্বন্দ্ব, পুরুষকে নিয়ে দ্বন্দ্ব, এই যে কত ধরনের জমি নিয়ে দ্বন্দ্ব, কত কিছু যে আমরা দেখলাম। তো এরা কারা? এদেরকে বলা হচ্ছে সেটলার। মেইন স্ট্রিমে যাদেরকে ওখানে পাঠানো হলো, এরা হচ্ছে সেটলার। তো কানাডার ইতিহাসটাও তাই, ওখানেও একটা কলোনাইজারের একটা ইতিহাস আছে। এই যে রেসিডেন্সিয়াল স্কুল বানালো, রেসিডেন্সিয়াল স্কুল কেন বানালো? কারণ আদিবাসী তোমরা হচ্ছে বর্বর, তোমরা সাপ ব্যাঙ খাও এবং তোমরা জানো না সভ্যতা কাকে বলে। আসো, তোমাদেরকে আজকে থেকে আমরা হোয়াইট বানাবো, আসো তোমাদেরকে আজকে সভ্যতা। হ্যাঁ, তো তখন ওরা কি করলো, রেসিডেন্সিয়াল স্কুলে প্রতিটা বাড়ি থেকে বাচ্চাগুলোকে ওরা নিয়ে যেত, এক ধরনের জোরপূর্বক নিয়ে যেত। বাবা মায়ের কাছ থেকে বাচ্চা ছিনিয়ে নিয়ে গিয়ে এখন বন্দি করলো বাচ্চাগুলোকে রেসিডেন্সিয়াল স্কুলে, কারণ আজকে থেকে ওদেরকে সভ্য বানানোর মেশিনে ফেলে দেওয়া হবে। এবং সেটা করতে গিয়ে কী করা হলো, ওদের নামটা পর্যন্ত ডাকা হতো না, ওদেরকে 1 2 3 4 বলে ডাকতো, মাথা চুল সব কেটে ছেটে ফেলে দিল। তখনকার কলোনাইজেশনের ইতিহাস ছিল একরকম, আর আমরা এখন অভিবাসীরা যখন ওখানে যাবার পরে আমরা তো ওই সেম জিনিস তো আমরা এখান থেকে লাগেজে করে নিয়ে যাচ্ছি যে আমরা আদিবাসীরা সাপ আর ব্যাঙ খায়। এখান থেকে তো আমরা এই মাইন্ডসেট থেকে তো বেরোচ্ছি না, এখান থেকে তো বেরোচ্ছি না। প্লাস ওখানে যাবার পরে এই অভিবাসীরা কিন্তু এই এডুকেশনটা আবার পায় না, কারণ ultimately Canada is a very colonial system and these are all very ingrained কি বলবো, মানে সিস্টেমিক। তো এই সিস্টেমিক হওয়ার কারণে এখন যেটা হচ্ছে যে আপনি তো সেই সুযোগটাই পাচ্ছেন না নিজেকে ডিকলোনাইজ করবার, বা আপনি সেই সুযোগটাই পাচ্ছেন না যে আদিবাসীদের সম্পর্কে আপনি জানবেন রেসপেক্টফুলি। এটা তো আপনার কোর্স কারিকুলামে ঢুকানো হচ্ছে না। তো এখন এই যে আমরা যারা ডিকলোনিয়াল স্কলার, কানাডাতেও এই সংকট আছে, আছে, কিন্তু আমাদের দেশে আমরা ঠিক
খালি চোখে ঠিক যতটা বিভৎসভাবে দেখি এত বিভৎস নয়, মানে কিছুটা একটু গ্যালভানাইজড, সুগার কোটেড আছে, একটু সুগার কোটেড, একটু গ্যালভানাইজড ওয়েতে রেখেছে, একটু সহজেই আপনি চোখে দেখবেন, একটু টাইম লাগে ওটা দেখতে একটু এবং ওই যে পড়ালেখা করে টোরে একটু অ্যান্টেনাগুলোকে একটু দাঁড় করাতে হয়, তারপরে গিয়ে আপনি ঠিকঠাক মতো এগুলো বুঝতে পারবেন, শোষণের মাত্রাগুলো বা হিপোক্রেসির মাত্রাগুলো, টাইম লাগে আর কি। তো যা হোক, তো অভিবাসীরা গিয়েই এই এডুকেশনটা তো পায় না। আমি মনে করি যে আমি খুবই প্রিভিলেজ যে আমি এইরকম একটা ধারায় আমি পড়াশোনা করার সুযোগ পেয়েছি। আমি অ্যান্টি রেসিজম নিয়ে কাজ করেছি, আমি ডিকলোনাইজেশন নিয়ে কাজ করেছি। অভিবাসীরা মনে করে না যে আদিবাসীরা স্কলার হতে পারে, এবং সারা পৃথিবীর সংকট এটা, আসলে সারা পৃথিবীর সংকট। কিন্তু নর্থ আমেরিকাতে যেটা মানে খুবই প্রশংসার দাবিদার, সেটা হচ্ছে যে ওরা কয়েক প্রজন্ম আদিবাসী স্কলাররা এটা নিয়ে ভীষণ সুন্দরভাবে কাজ করেছে, এবং সেটা শুধু ওরা এককভাবে করেনি, সেখানে আপনার হোয়াইট স্কলাররা, আমাদের মতো ব্রাউন স্কলাররা, ব্ল্যাক স্কলাররা সবাই সেটাকে সাপোর্ট করেছে, এগিয়ে নিয়ে যাওয়া। হ্যাঁ, মানে একাডেমিক ওই গ্রোথটা ওখানে হয়েছে। তো এই কাজগুলো করতে করতে এই যে রেডিওর কনভারসেশন, তারপরে কমিউনিটি রেডিওর কথা আপনাকে বলেছি, আর আমি তো গানের শিল্পী, আমি সারা বছর বিভিন্ন মাল্টিকালচারাল স্পেসগুলোতে বা ক্রস কালচারাল স্পেসগুলোতে আমি গান নিয়ে কাজ করছি, সাংস্কৃতিক কর্মকাণ্ডকে তুলে ধরার চেষ্টা করছি। এই যে আমি আমার অজান্তেই আমি একজন অ্যাক্টিভিস্ট হয়ে গেলাম। তো এই দীর্ঘদিনের অ্যাক্টিভিজম থেকে আমি যেটা শিখেছি সেটা হচ্ছে যে মাটি সব আমি মানে কি বলবো, মাটিকে সম্মান করতে হবে, নারীকে সম্মান করতে হবে, এবং মাটিকে বাঁচিয়ে রাখতে হবে, সুস্থ রাখতে হবে। এটা আমাকে কে শিখিয়েছে? এটা আমার নিজের জ্ঞান নয়, এটা আমাকে আমার আদিবাসী ভাই বোনেরা শিখিয়েছে, আমার আদিবাসী স্কলাররা যাদের সাথে আমি কাজ করেছি তারা আমাকে শিখিয়েছেন। আপনি ভাবতে পারেন যে কত পাওয়ারফুল একটা আদর্শ। তো এই আদর্শের সাথে তো কারো কোনো কনফ্লিক্ট হওয়ার কথা নয়, কারণ এই আদর্শ তো হচ্ছে সারা পৃথিবীর মানুষের মঙ্গলের জন্য অ্যাডভোকেসিটা করছে। তাহলে আমাদের দ্বন্দ্বটা কোথায়? তাহলে এই এডুকেশনটা আমি নিতে পারছি না কেন? এবং এই প্রশ্নের উত্তরগুলো খুঁজতে গিয়েই ডিকলোনিয়াল পার্সপেক্টিভ থেকে আমি কেমন করে এটাকে আমার কমিউনিটির মানুষের কাছে এই জ্ঞানটাকে পৌঁছে দিতে পারি, সেই বিষয়টা নিয়ে আমি ভাবতে শুরু করলাম এবং কাজ করতে শুরু করলাম। এবং সেই কাজ করতে গিয়ে যে আমার সারা জীবন নিয়ে নেবে, এটা তো আমি বুঝতে পারিনি। যদি আমরা এখন আমরা তো যেহেতু ডিকলোনাইজেশন বা এই ধরনের জিনিসগুলোর মধ্যে, একাডেমিক এই শব্দগুলোর মধ্যে আমরা আসলে এখন বিলং করছি, তো আমরা যদি আসলে শুরু করতে চাই তাহলে আসলে কিভাবে ব্যাপারটা শুরু করা যেতে পারে? একাডেমিক্যালি আপনি কিভাবে পথ দেখাবেন? আসলে পথটা তো ক্লাসরুম থেকেই শুরু করতে হবে, কারণ ডিকলোনাইজেশন মানে কিন্তু টু লুজ ইউর প্রিভিলেজ। আপনার কিছু প্রিভিলেজ ছেড়ে দিতে হবে। এই কথাটা আপনি যখন আপনার ছাত্ররা বা আপনার লিসনার্স অথবা আপনার টার্গেট অডিয়েন্স যখন সেটা বুঝবে, তখন কিন্তু ওরা কিন্তু নড়ে চড়ে বসে, কারণ কেউ তার প্রিভিলেজটা হারাতে চায় না। ডেফিনেটলি, হ্যাঁ, কারণ ডিকলোনাইজেশনের এই এডুকেশনটা কেন? টু গিভ দ্য পাওয়ার টু দ্য মাইনরিটাইজড গ্রুপ অফ পিপল। হ্যাঁ, আপনি যদি অপ্রেসড প্যাডাগজিটাকে যদি একটু মাথায় রাখেন বা একটু যদি বোঝার চেষ্টা করেন, তো যাদের ভয়েস নেই তাদেরকে ভয়েস দেবার জন্য এই স্কলারশিপটা। তো সেক্ষেত্রে এখন আমরা ডিকলোনাইজ করার কথা, রিসার্চকে ডিকলোনাইজ করার কথা বলি, পানিকেও ডিকলোনাইজ করার কথা বলি, আমার নিজের মগজকে ডিকলোনাইজ করার কথা বলি, মিডিয়াকে ডিকলোনাইজ করার কথা বলি, সব কিছু আমরা আজকে ডিকলোনাইজ করার কথা যখন বলি, তখন এটা তো টাফ, ইট ইজ রিয়েলি টাফ। কারণ হচ্ছে যে আপনাকে অনেক কিছু রিলার্ন করতে হচ্ছে, এই নতুন করে কিছু শেখা, কারণ আপনি সারা জীবন যেটা শিখে এসছেন, এখন ওখান থেকে যদি এখন ওটাকে আপনি একটু ঘুরিয়ে ক্রিটিক্যালি দেখে সেখান থেকে নতুন কিছু শিখতে গেলে পরে তো অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। এই চেঞ্জ হওয়াটাকে তো আমরা ভয় পাই, এবং ওই চেঞ্জ হতে গেলে পরে কিছু মানুষ উপকৃত হয়ে যাবে, আপনি হয়তো কিছু হারাতেও পারেন। তো এই হারানোটাকে তো আমরা ভয় পাচ্ছি। সবসময় হয়তো আমরা আপনার শিক্ষার্থীদের মতন অত প্রিভিলেজ না যে আপনার ইয়াতে গিয়ে বসবো। আমরা পেয়েছি আজকে, এই জন্য জানতে যাচ্ছি যে মানে হাউ আমাদের এখানকার ছেলেপেলেরা যদি এটা শুরু করতে চায়, তাহলে তাদের জার্নিটা কিভাবে শুরু হওয়া উচিত? জার্নিটা আসলে আজকের বাংলাদেশে, এরকম একটা উন্মত্ত বাংলাদেশে বসে অনেস্টলি আমি কথা বলতে অনেক ভীত। হ্যাঁ, তারপরও যদি সহজ করে যদি একটু বলার চেষ্টা করি, যেমন গত বছর আমি এসেছিলাম, তখনও আমি কোস্টাল এরিয়াতে কাজ করে গেছি। ওটা কাজ করে যাবার পথে আমাকে নেপালে যেতে হয়েছে। নেপালে আমি ওখানকার আদিবাসীদের সাথে কাজ করেছি, পোখরাতে এবং কাঠমান্ডুতে। ওখানকার একটা ছোট্ট গল্প বলি। পোখরায় আমি নেমে দেখলাম, কাঠমান্ডুতে আমি নেমে দেখলাম যে
এত ঝকঝকে পরিষ্কার রাস্তা। তো ওদের কিন্তু অতটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়নি বাংলাদেশের মতো, এখনও হয়নি নেপালে। কিন্তু ওটা আমার প্রথম ভিজিট ছিল নেপালে। সেখানে আমি নেপাল দেখে মুগ্ধ, এত পরিষ্কার কিভাবে, যেখানে ঢাকা শহর তো ফুল অফ গার্বেজ একদম। হ্যাঁ, এবং আমাদের বিনটাও নেই ঠিকঠাক মতো। ওখানে আমার এটা প্রথম আমাকে স্ট্রাইক করলো যে নেপালের মতো ছোট্ট একটা দেশ, ওরা এরকম পারলো, আমরা কেন পারলাম না? কারণ আমার কারেন্ট রিসার্চটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হোয়াট উই ক্যান লার্ন ফ্রম ইন্ডিজিনাস কমিউনিটিস। হ্যাঁ, তো সেটা আমি দেখতে গিয়ে আমি দেখলাম যে কি ভয়াবহ পরিস্থিতি, ওরা পেরেছে, আমরা পারিনি। এবং মজার বিষয় যেটা দেখলাম যে প্রতিটা রাস্তায় এবং দোকানপাটের সামনে, ছোট ছোট রেস্টুরেন্টের সামনে এরকম ছোট্ট একটা ঘট সাজানো থাকে, এবং সেই ঘটের মধ্যে আপনার কয়েকটা আমের পাতা দেওয়া, আর ওই ঘটের সামনে আবার একটা লাল রঙের, হ্যাঁ আলপনা সব জায়গায় দেখিনি, কিন্তু একটা লাল রঙের একটা টিপের মতো কিছু একটা ওটার সামনে, আর ওই হ্যাঁ একটা আম্রমুকুল রাখা, এবং তার মাঝখানে আবার একটা ফুলও রাখা, এবং ওই ঘটের মধ্যে মানে পিতল কাঁসার দেখতে ওটা, এবং ওটার মধ্যে আবার একটু পানিও রাখা আছে। তো আমি খুব কিউরিয়াস এটা কি। তো আমার 3 দিনের দিন আমি তারপর মানুষকে জানতে মানে চাইলাম, জিজ্ঞেস করতে শুরু করলাম এটা কি এটা কি। যখন যাকে পাই জিজ্ঞেস করছি, এবং এক একজন এক একভাবে উত্তরটা দিচ্ছে। কিন্তু প্রথম উত্তরটা যেটা এসছে, ওরা বলল যে এটা হচ্ছে লক্ষ্মীর পা, ওরা প্রতিটা রাস্তায় পূজা করে। তো এখন আপনি বলেন, এখন বাংলাদেশের কনটেক্সটে আমি এখন লক্ষ্মীর পা বা লক্ষ্মীকে আমি এটা কেমন করে বোঝাতে শুরু করব? কেন বললাম কথাটা? লক্ষ্মীর পা যেখানে যেখানে পড়েছে সেখানে ওরা কোনো ময়লা পড়তে দেবে না, রাইট? ভাবা যায়? আমি এটা শুনে আমার গুজবাম্প হয়েছে যে কি বললো কথাটা। এবং এই চর্চার মধ্যে ঢুকেছে পুরো দেশটা, একটা পাখির সাথে বা ছোট্ট একটা পিঁপড়ের সাথে, ছোট্ট একটা গাছের সাথে, মানে সব কিছুর সাথে যে একটা ইন্টারকানেক্টেড একটা রিলেশনশিপ, এই রিলেশনশিপটাকে যেভাবে ওরা দেখতে শিখেছে, তা আমাদের মনোলিথিক নলেজ সিস্টেম সেটা দেখতে আমাদেরকে শেখায় না। আপনি তো এসছেন এবং বিভিন্ন জায়গায় আপনি যাচ্ছেন, বাংলাদেশ থেকে আপনি কী পাচ্ছেন আসলে? আমি যদি ইন্ডিজিনাস নলেজের কথাটাই বলি, আসলে বাংলাদেশ থেকে আপনি কী পাচ্ছেন যেটা আসলে পৃথিবীকে সমৃদ্ধ করতে পারে? বাংলাদেশ থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে ভূমিজাত সংস্কৃতিটা, আমরা ল্যান্ড বেসড পিপল, সেটা এখন আরবানাইজেশনের কারণে, গ্লোবালাইজেশনের কারণে, এবং নানাভাবে আজকে আমরা জানি যে আমাদের ধর্মটাকে নিয়ে নানা খেলা চলছে। হ্যাঁ, তো এই ধর্মের ভেতরে ভালো কি কোনো কিছু নেই? কই, সেটা তো আমরা শুনতে পাই না। ধর্মের যে খারাপ দিকগুলো, এটাকে নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়াছড়ি চলছে, ভালো দিকগুলো হারিয়ে যাচ্ছে। তো এখন মাটির সাথে কেমন করে সেই সম্পর্কগুলো করতে হয়, সেটা এখন ধর্মের হাত দিয়েই হোক, সংস্কৃতির হাত দিয়েই হোক। এখন আমার সংস্কৃতিও আজকে আমরা নিজে কীভাবে গলা টিপে মেরে ফেলছি, আমরা সবাই সেই গল্পগুলো জানি, আমি ওদিকটা যেতে চাইছি না। তো আমরা আজকে এমন একটা সময়ে দাঁড়িয়ে আমরা কথা বলছি যে আমরা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে আমরা বুঝতে পারছি না, আমরা আমাদের সংস্কৃতির যে বিভিন্ন শাখা প্রশাখাগুলো সেগুলো বুঝতে পারছি না, আমরা আজকে বাদ্যযন্ত্র ভেঙে ফেলছি। তো এটাই আমার মনে হয় যে আমি এই কথাটাই বলার জন্য আসি বারবার ফিরে ফিরে বাংলাদেশে, যে এটাই হচ্ছে আমাদের ইন্ডিজিনাস নলেজ। আমরা যদি এটাকে মেরে ফেলি, আমরা নিজেকেই মেরে ফেলছি। এমন কোনো সিগনিফিকেন্ট কিছু আছে কি না যেটা ওয়েস্ট আমাদের কাছ থেকে জানতে পারে? হ্যাঁ, এই যে আমাদের সাঁওতালরা, যেমন গতবার আমি দিনাজপুরে গিয়েছি, সাঁওতাল কমিউনিটিতে গিয়েছি, বনদেবীর পূজা করছে। পূজা শব্দটার মানে কি? ওকে, লেটস ডিকনস্ট্রাক্ট দ্য মিনিং অফ পূজা। পূজা ইজ নাথিং বাট শোয়িং রেসপেক্ট। সেই রেসপেক্টটাকে কাকে দেখাচ্ছে? মানে বনের সমস্ত গাছপালাকে দেখাচ্ছে, পক্ষী শাবককে দেখাচ্ছে, এবং বনের সাথে জড়িত যে মানুষগুলো, প্রতিটা জিনিসকে এই সম্মানটা দেখাচ্ছে। এর নামই তো হচ্ছে বনদেবী পূজা। মানে বনটাকে দেবী হিসেবে মানছে। যখন পানিতে নামছে মাছটা ধরার আগে, বা মধুটা যখন আহরণ করতে যাচ্ছে ওরা বনে যাওয়ার আগে কি করছে? ওরা আগে প্রণাম করছে। প্রণাম করার মানে কি? ওরা সম্মান প্রদর্শন করছে যে আমি এখন যে যাচ্ছি মধুটা আনতে, এমন তো হতে পারে পথে আমাকে বাঘ খেয়ে ফেলতে পারে। হে বোন, তুমি আমার সাথে থেকো, আমি তোমার কাছে আমি নিজেকে পুরোপুরি সমর্থন করলাম, তুমি আমাকে সুস্থ রেখো, ভালো রেখো, আমি যেন ঠিকঠাক মতো ফেরত আসতে পারি, আর আমার ঠিক যতটুকু মধু নিতে হবে আমি ঠিক ততটুকুই নিতে চাই। এটা নর্থ আমেরিকাতে আমি যেটা শিখেছি, ইন্ডিজিনাস পার্সপেক্টিভ, টেক হোয়াট ইউ নিড। ডক্টর জেবুন্নেসা চপলা, আসলে আমরা অনেকক্ষণ কথা বলছি এবং আমরা বুঝতে পারছি যে এই জিনিসটার প্রতি যেহেতু আমার নিজেরই আকর্ষণ আছে, এবং আপনি তো সেটা পড়ানি এখন,
গবেষণা করছেন সেটা নিয়ে। আপনার জন্য আসলে শুভকামনা থাকলো আমাদের আজকের পত্রিকার পক্ষ থেকে, আজকের পডকাস্টের পক্ষ থেকে। এই আপনার লেখালেখি, আপনার গবেষণা, আপনার কমিউনিটি বেসড যে ডেভেলপমেন্ট প্রকল্প, বিশেষ করে নারীদের ক্ষেত্রে, অভিবাসীদের নিয়ে আপনি কাজ করছেন এখন, আরও বিভিন্ন ধরনের কমিউনিটি বেস কাজ করছেন, পড়াশোনা করা এবং করানোর বাইরেও। এটা একটা বিশাল জার্নি। ডেফিনেটলি এই জার্নির প্রতি আমাদের আসলে শুভেচ্ছা এবং শুভকামনা থাকলো। আপনি যদি আমাদের দর্শকদের কিছু বলতে চান, আসলে স্কুলে যদি নাও শেখায়, ঘর থেকেই সেটার চর্চা আমাদেরকে শুরু করতে হবে। সহজ করে যদি বলি, আমার মা আমাদেরকে বলতেন যে সন্ধ্যা 6টার পরে গাছের পাতা ছিঁড়বে না। তো যখন জিজ্ঞেস করতাম কেন, কী হবে ছিঁড়লে, সে কিন্তু উত্তর দিতে পারতো না। তো এত বছর পরে এখন যেটা বুঝতে পারি যে এই যে কার্বন ডাই অক্সাইড তখন সে নিঃসরণ করছে, গাছটা তখন রেস্ট করছে, তো তাকে ডিস্টার্ব করো না, সহজ করে যদি বলি। তো দিস ইজ পার্ট অফ আওয়ার ডিকলোনিয়াল প্রসেস। তো আমাদের প্রতিদিনের যাপিত জীবনে এরকম ছোটো ছোটো অনেক গল্প লুকিয়ে আছে, যেটা হয়তো আমাদের মায়েরা আজকে চলে গেছেন, আমাদের বাবারা চলে গেছেন, দাদুরা চলে গেছেন, কিন্তু তাদের সেই গল্পগুলো তাদের কাছ থেকে শুনে রাখাটা খুব জরুরি। এবং এই পৃথিবীটা আমাদের সবার, এই পৃথিবীটাকে যত্ন নেয়ার দায়িত্ব আমাদের প্রতিটা মানুষের। এটা কোনো এককভাবে কোনো রাজনীতিবিদের নয়, কোনো সরকারের নয়, কোনো অ্যাকাডেমিকের নয়, কোনো স্কলারদের নয়। আমি তো মনে করি যে আমরা সবাই হচ্ছি, কি বলবো, স্টুয়ার্ড অফ দিস ল্যান্ড। আমাদের সবাইকে এই যে আজকের যে বিশুদ্ধ অক্সিজেন আমরা নিচ্ছি, বিনা পয়সায় নিচ্ছি, এটা আমাদের মনে রাখা উচিত। এখন আজকের বাংলাদেশে ওই ফ্রেশ ওয়াটারটা নেই। নদীতে গেলে, পুকুরে গেলে আমরা আজকে কিন্তু সেফ ড্রিঙ্কিং ওয়াটার পাচ্ছি না। ইভেন শাওয়ার নেওয়ার জন্য যে যতটুকু পানিটা দরকার সেটাও কিন্তু আমাদের মানুষের নেই। এই যে এমন একটা ক্রাইসিসের ভেতরে আমরা যে গিয়েছি বা যাচ্ছি, ইট ইজ হিউম্যান ক্রিয়েটেড। আমরা প্রতিটা মানুষ প্রতিদিন কোনো না কোনো কি বলবো নেচার ডিস্ট্রাকশন কাজের সাথে জড়িত। সেটা আমাদেরকে দেখতে শিখতে হবে যে আমার কোন অ্যাকশনটার কারণে আমার প্রকৃতির কোন জায়গাটায় আমি কী ক্ষতিটা করছি, কেমন করে করছি। এটা বোঝাটা আমার মনে হয় যে এই মানে এই জিনিসগুলো অনেক সহজও। এটা বোঝার জন্য সবাইকে পিএইচডি করতে হবে তা কিন্তু নয়। এটা আমাদের প্রতিদিনের কি বলবো জীবন ব্যবস্থায় সেটা আছে। চলুন আমরা চেষ্টা করি একটু একটু করে আমাদের সেই মনের চোখগুলোকে জাগরিত করতে আর সেটাকে চর্চা করতে। সম্ভব, আমাদের একটাই পৃথিবী, এটাকে বাঁচানো সম্ভব। আমরা সবাই যদি এই অনুভবের ভেতরে যদি এসে আশ্রয় নিই এবং সবাই যদি সবার হাতটা যদি ধরতে পারি, একসাথে আমরা যদি এই কাজটা করে যেতে পারি, নিশ্চয়ই সেটা সম্ভব। আমরা আমাদের পরিবেশকে বাঁচাতে পারবো, আমাদের পরবর্তী প্রজন্ম টিকে থাকবে, 7 প্রজন্ম। সেই লক্ষ্য নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং অবশ্যই প্রকৃতির যত্ন নেবেন, নিজের যত্ন নেবেন।